এখানে একটু উল্লেখ করেই আমি এই পর্যায়টা শেষ করব। বাংলাদেশের এটার সাথে আপনি মেলানো কঠিন, তারপর আমি বলবো ডালাসে ৮,১২১ জনের মধ্যে জরিপ হয়েছিল যারা টিকা দুটো ডোজই নিয়েছেন। আচ্ছা, তাদের মধ্যে 4 জনকে আক্রান্ত হতে তারা দেখেছেন, মানে ৮,১২১ জনের মধ্যে। ক্যালিফোর্নিয়াতে ১৪,৯৯০ জনের মধ্যে 7 জন আক্রান্ত হওয়ার তারা সংবাদ পেয়েছেন, তথ্য পেয়েছেন। অর্থাৎ এই যে ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটির ব্যাপারে আমরা সবাই কেন তো হালকাভাবে নিলাম, এটাও কিন্তু আমার কাছে বোধগম্য না। অবশ্যই এটি নিয়ে আমরা অবশ্যই কথা বলতে চাই যে আমাদের প্রত্যেকের কি করণীয় সেটি নিয়ে আপনার কথা হচ্ছে। ধন্যবাদ সুভাষ দা, আপনি গুরুত্বপূর্ণ কতগুলো তথ্যপত্র দিয়ে শুরু করেছেন এবং আপনার বক্তব্যে যেটি আপনি উল্লেখ করেছেন আমিও মেনশন করতে চাই। আমাদের সাথে স্বনামধন্য চিকিৎসক সর্দারে নাইম আছেন, আপনার কাছে যেতে চাই। নাইম ভাই, বিশেষ করে প্রত্যেকেরই একই কনসার্ন, আপনার সাথে পাবলিক কন্ট্যাক্ট বেশি, বিকজ আপনি প্রচুর পেশেন্টদের সাথে কথা বলেন, ইন্টারঅ্যাক্ট করেন। এই পর্যায়ে আপনাকে নিয়ে আসতে চাই আলোচনায়। ধন্যবাদ জামিল, আমাকে আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি বলেছেন যে আমি একটি প্রাইভেট হসপিটালের কর্ণধার, আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, এবং আমি নিজেও কিন্তু একজন প্রফেসর অফ সার্জারি এবং আই ডু সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি। তো আমি আমার প্র্যাকটিক্যাল বা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। তার আগে আমি আমার সহ আলোচক দুজনকেই স্বাগতম জানাই, এবং সুভাষ খুব সুন্দর বলেছে যে আসলে আমরা একটা সময় প্রথম ঢেউয়ের পরে দ্বিতীয় ঢেউ আসতে, বা এখন আমরা দ্বিতীয় ঢেউতে আছি না তৃতীয় ঢেউতে আছি সেটা নিয়ে যদিও তর্ক আছে, কিন্তু আমরা কিন্তু প্রথম যে ঢেউটা বা প্রথম যে ওয়েভটা এসেছিল আমাদের, সেটা থেকে যখন আমরা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে অনেকটা কমে আসলো, আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম যে আমাদের দেশ থেকে কোভিড চলে গিয়েছে। এবং সুভাষচন্দ্র সিংহ রায়ের কথা ধরে যদি আমি বলি, সেই জন্যই সম্ভবত আমাদের মধ্যে এই যে ভ্যাকসিনের ব্যাপারে একটা বিরাট উদাসীনতা এসেছিল, যেটি কিন্তু একটি মারাত্মক আকার ধারণ করেছে এখন। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকে বলেছেন আপনারা ভ্যাকসিন নেন, এবং ভ্যাকসিন নেওয়ার পরেও আপনারা স্বাস্থ্যবিধি মানুন। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই কিন্তু একই কথা বলেছিলেন, কিন্তু আমরা কিন্তু একেবারেই পাত্তা দেইনি। কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন আমরা দেখেছিলাম যে কি বলে আক্রান্তের হার 2-এর নিচে নেমে গেল, আমরা ধরেই নিলাম চলেই গেছে করোনা। এবং ওই সময়টা কিন্তু আমরা বিভিন্ন সভা সমিতিতে দেখেছি, সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছিলাম, কনগ্রাচুলেট করছিলাম যে উই হ্যাভ ফেস দিস প্রবলেম ভেরি ওয়েল। অবস্থার দৃষ্টিতে তাই মনে হচ্ছিল, কিন্তু এখন যদি আমি একটু স্ট্যাটিস্টিক দেই, এখন অবস্থাটা আসলেই ভয়াবহ। গত বছর এই সময় যা ছিল তার সাথে কোনো তুলনাই হয় না। এমনকি গত বছর হাইয়েস্ট যেরকম আমরা পেয়েছিলাম জুন, জুলাই, আগস্টে, তার চেয়েও কিন্তু এখন অনেক অনেক বেশি সংক্রমণের হার এবং সংখ্যা আমরা প্রতিদিনই রেকর্ড করছি। কিন্তু একই সাথে আমি বলবো যে প্রথমবার যাদের কোভিড হয়ে গিয়েছিল এবং যারা সময় মতো ভ্যাকসিন নিয়েছিলেন, এই গ্রুপটা কিন্তু কম্পারেটিভলি সেফার স্টেজে আছে। আমি গত 2 দিন আগে একটি আমি বলি আমার বন্ধু ডক্টর আবু মোহাম্মদ শামীম, যে ল্যাবের কর্ণধার, ওর সাথে কথা বলছিলাম। আমি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের একজন চেয়ারম্যান হিসেবে, ওর সাথে দুজনেই আমরা যখন আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, আমরা দেখলাম ল্যাবেটে প্রায় গত 3 সপ্তাহে 13 তারিখ থেকে শুরু করে, এই 13ই মার্চ থেকে শুরু করে আমরা 3রা এপ্রিল পর্যন্ত যদি দেখি, প্রায় 200-র উপরে রোগী ভর্তি হয়েছিল। তার মধ্যে কিন্তু ডেথ হয়েছিল 14 জনের। আইসিইউ লেগেছিল অ্যারাউন্ড প্রায় 30-35 মতো। এবং ঠিক একইভাবে আমাদের জাপান বাংলাদেশেও 80 জনের মতো ভর্তি হয়েছিলেন, 7 জন মারা গিয়েছিলেন, এবং আইসিইউ লেগেছিল প্রায় 22 জনের মতো। তো আইসিইউ নিটটা কিন্তু কম বলে আমাদের মনে হচ্ছিল, এবং ডেথ রেটটাও কিন্তু কম। যেমন ল্যাবে আরটিপিসিআর টেস্ট প্রতিদিন প্রায় 700-র মতো করা হয়, সেখানে 300-র মতোই পজিটিভ পাওয়া যায়। আমরা যদিও হার দেখছি, অ্যাজ এ হোল হার দেখছি 22, 23, 24, কিন্তু স্পেসিফিক এই হাসপাতালে কিন্তু প্রায় 40%-এর মতো, 40%-এর উপরে। কিন্তু সেখানে কিন্তু যারা পজিটিভ হচ্ছে তাদের কিন্তু
অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে অনলি আউট অফ 300 মেবি 5 to 6, তার মানে 2% এর মতো। সবাই কিন্তু অ্যাডমিশন লাগছে না। এবং এটার আরেকটি সুন্দর অবজারভেশন, সেটা হলো যে আমাদের এখানে কিন্তু আগে কোভিড হয়েছে এমন কোন রোগী ভর্তিই হন না। আচ্ছা আচ্ছা। এবং কিন্তু ফার্স্ট ডোজ নিয়েছেন, ফার্স্ট ডোজ নিয়ে কোভিড হয়েছে এরকম রোগী আমরা পেয়েছি, কিন্তু ফার্স্ট ডোজ নেওয়ার 14 দিনের মধ্যেই, 14 দিন বা 3 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরে কিন্তু আক্রান্তের যে সংখ্যা দেখেছি সেই তুলনায় অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট আমরা অনেক কম দেখেছি। ফার্স্ট ডোজ নিয়ে মারা গেছেন একজন এরকম দেখেছি আমরা, যার 10 দিনের মধ্যেই কোভিড হয়েছিল এবং ওনার বয়স অনেক বেশি ছিল। সুতরাং আমি কিন্তু যেই কথাটাই বলতেছিলাম যে আজকে যদি আমাদের করণীয় কথা বলি, যে ভ্যাকসিনের ব্যাপারে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল প্রথম থেকেই অনেকেই, এমনকি আমার ফ্যামিলির মধ্যেও আমি পেয়েছিলাম কেউ কেউ বলেছিল আমরা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছি। তারপরে ইন্ডিয়ার ভ্যাকসিনের ব্যাপারে অনেকের বিভিন্ন ভাবে একটা রিজার্ভেশন ছিল। এগুলো কিন্তু আমাদেরকে ভীষণ ক্ষতি করেছে। এবং কেউ কেউ আরেকটা ব্যাপার আছে, যেমন মন্ত্রী মহোদয় বললেন, প্রথম ডোজ নেওয়ার পরে কিন্তু আমরা অনেকেই ভেবেছিলাম নেওয়ার পরই আমাদের ইমিউনিটি হয়ে গিয়েছে, যার জন্য আমরা একেবারে রীতিমতো নরমাল জীবনযাপনে ফিরে যাওয়ার চেষ্টা করেছি। সেটি একটা ভীতিকর দিক হয়েছে। আমরা অবশ্যই ফিরে আসবো। নাইম ভাই ধন্যবাদ। বেশ কতগুলো আমি জামিল ভাই আমি একটু এখানে তথ্য দিয়ে রাখি, যেহেতু আরেকজন ওষুধ বিজ্ঞানী এখানে আছেন, তার বলতে সুবিধা হবে ওই তথ্য সত্য ধরে। এই যে আমি একটু উদাহরণ দিই, মাহমুদুর রহমান মান্না আমাদের সকলেরই পরিচিত, আমার পছন্দ হোক আর না হোক, রাজনীতিতে মাঠে বহুদিন আছেন। তিনি কোভিড আক্রান্ত হয়েছেন, কোভিড-19 এবং তার পজিটিভ এসেছে বেশ কিছু আগে। তার এক্সরে করে, সিটি স্ক্যান করে তাকে যে ফুসফুসের যে আঘাতের পরিমাণ পাওয়া গেছে সেটা মাত্র 15%, অর্থাৎ বয়স কিন্তু 74। আমি এরকম উদাহরণ বেশ করে দিতে পারবো, আপনি আপনার কাছে আরো উদাহরণ অনেক আছে, রেজার কাছেও আছে। যেহেতু সে ভ্যাকসিন নিয়েছিল এই কারণে সংক্রমণটির হার ওইভাবে ছড়িয়ে, এই কারণে তিনি কিন্তু তার ফুসফুসটা যেভাবে আক্রান্ত হওয়ার কথা সেই অবস্থা থেকে ফিরে এসেছে একেবারে খুবই সামান্য। ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর হাসান মাহমুদ রেজা আপনার কাছে আসতে চাই। আপনি অন্য গণমাধ্যমে কথা বলছেন, আমরা দেখেছি। এই আলোচনায় আপনি আমাদের সাথে যদি সংযুক্ত হন। জি, ধন্যবাদ আপনাকে। আমার আগে দুজন বিজ্ঞ আলোচক যে কথাগুলো বলেছেন সবগুলো কথাই ঠিক। তো এখানে আসলে আমাদের কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যে এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে সুভাষদা এবং ডক্টর নাইম যেটা বললেন সেটার সাথে আমি পুরোপুরি একমত, এবং সেই সাথে আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো এখন বিশ্বে কিন্তু আমেরিকা এবং ব্রিটেন এই দুটো দেশে সবচেয়ে বেশি ভ্যাকসিনেশন করা হয়েছে, এবং এই ভ্যাকসিনেশন করার মাধ্যমে তারা যে ফলটা পেয়েছে তাদের সংক্রমণ সিগনিফিকেন্টলি কম হয়ে গেছে। তবে তারা শুধু ভ্যাকসিন নিয়ে কিন্তু ক্ষান্ত দেন নাই, তারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে এই মাস্ক পরার ব্যাপারটা খুব জোরে সোরে নিয়েছে। আমরা জানি ট্রাম্প প্রশাসন যে মাস্ককে ফেলে দিয়েছিল, বাইডেন কিন্তু এসে মাস্ককে ম্যান্ডেটরি করেছে ফর অল দি পিপল অফ আমেরিকা, এবং সে কারণেই সেই দেশে এখন ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে প্রায় 45% এর উপরে, এবং ব্রিটেনে ভ্যাকসিনেশন হয়ে গেছে 53% এর উপরে, এবং এশিয়ার মধ্যে যে দেশে বেশি ভ্যাকসিনেশন হয়েছে সোফার সেটা চায়নাতে হয়েছে 8%, এবং আমরা জানি রাশিয়ার নিজস্ব একটা ভ্যাকসিন আছে, সেখানেও 8% পপুলেশনের ভ্যাকসিনেশন হয়ে গেছে মধ্যে। তো এগুলো উল্লেখযোগ্য। এছাড়া ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে সেখানে 16 to 80% পিপলের ভ্যাকসিনেশন হয়ে গেছে। আর সেই কারণেই গত বছরের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখবেন যে সেই দেশের সংক্রমণ এখনো চলছে, সে দেশে মৃত্যু এখনো চলছে, তবে সেই হার অনেক কম, অনেক কম। অন্যদিকে এশিয়াতে ভ্যাকসিনেশন হয়েছে নিয়ারলি 3%, তার মধ্যে অনেকগুলো দেশে এখনো ভ্যাকসিনেশন হয়নি। বাংলাদেশে আমরা সুন্দরভাবে ভ্যাকসিনেশন শুরু করেছিলাম, প্রথম দিকে যে ধরনের অনীহা আমরা দেখেছি সেটি কিন্তু কাটিয়ে উঠে জনগণ ভ্যাকসিন নিতে এসেছিল, এবং ভালোভাবেই প্রথম ডোজের ভ্যাকসিন কমপ্লিট করেছে প্রায় 53-54 লাখ পিপল। তো এই ভ্যাকসিনেশনটার এখন দ্বিতীয় ডোজের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এখন আমাদের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে কেন হঠাৎ করে করোনা ভাইরাসের এই প্রকোপ, এটির আসলে একেবারে সরাসরি উত্তর দেওয়া মুশকিল, কারণ আমাদের দেশে সমস্যা আরেকটি আছে, যেটা আমরা দীর্ঘস্থায়ী কোনো গবেষণা করি না। এটা গবেষণারই ফলাফল থেকে বলা উচিত হবে। আমরা এখন যা বলবো সেটা সবই হাইপোথেটিক্যাল। আমাদের দেশে যে অলরেডি যে ভ্যারিয়েন্টস গুলোর কথা বলা হচ্ছে, ব্রাজিল ভ্যারিয়েন্টস, সাউথ আফ্রিকা এবং যুক্তরাজ্যের ভ্যারিয়েন্টস গুলো, এগুলো কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, এবং তার দু একটি
তথ্য আমরা পেয়েছি এর আগে। এখন সাম্প্রতিককালে ব্রাজিলের যে ভ্যাকসিন, যে মিউটেশনটা হয়েছে বা ভ্যারিয়েন্টটা, এটা 1 to 2 থেকে 2 to 4 টাইমস বেশি ট্রান্সমিসেবল। এবং এই ভাইরাস কিন্তু এখন শুধুমাত্র ব্রাজিলে নাই, ব্রাজিল থেকে আমেরিকাতে চলে এসেছে। এবং যদি আমাদের এই যে এয়ারওয়েজ গুলো যদি আমরা ওপেন রাখি, তাহলে এটা খুব সময় নেবে না, কারণ এই কন্টাজিয়াস ভাইরাস খুব দ্রুত পৃথিবীর এক কর্নার থেকে আরেক কর্নারে চলে আসছে। আমরা যদি ফ্লাইটের বিষয়গুলো নিয়ে অনেক আগেও কথা বলেছি, সেগুলোকে যদি একটু কন্ট্রোল করতে পারতাম, তাহলে হয়তো কিছুটা আমরা মিনিমাইজ করতে পারতাম। তো এখন আমরা ক্লিয়ার না যে আসলে কোন মিউটেশনটা, কোন ভ্যারিয়েন্টসটা আমাদেরকে বেশি করে আটকে ধরেছে, বা দীর্ঘদিন এই ভাইরাসটা এই বাংলাদেশি পপুলেশনের মধ্যে থাকা অবস্থায়ও কিন্তু নানা ধরনের মিউটেশন হওয়াটা খুবই স্বাভাবিক। এবং আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি প্লাস অন্যান্য যে জায়গাগুলো থেকে জিনোম সিকোয়েন্সিং করেছি, সেখানেও কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্টস আমরা পেয়েছি। তার সব ভ্যারিয়েন্টস গুলো যে খুব বেশি মারাত্মক তা না, তবে এই ধরনের মিউটেশনের ফলেই নতুন কোনো মিউটেশন হয়তো এর মধ্যে হয়ে থাকতে পারে, যে কারণে বাংলাদেশে এই মুহূর্তে পিপলের ট্রান্সমিশন বা ইনফেকশনটা অনেক বেশি বেড়ে গেছে। আর আমরা ক্লিয়ারলি আবারও আমি এক কথা সুর মেলাতে চাই যে আমাদের পপুলেশন, আমরা স্বাস্থ্যবিধি বিশেষ করে মাস্ককে একেবারেই গুরুত্ব দিইনি, ঠিক একইভাবে প্রথম দিকে ভ্যাকসিনকেও গুরুত্ব দিতে চাইনি, এবং একইভাবে সরকারকে আরো একটু কঠোর অবস্থানে থাকলে হয়তো এই জিনিসটা বোথ ওয়েতে আমরা সুন্দর করে মিনিমাইজ করতে পারতাম। তো আমার মনে হয় যে এখন এই জায়গা দেখা দরকার, প্লাস এই মুহূর্তে হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু প্রফেসর রেজা, একটা তথ্য যেটা আপনি উল্লেখ করলেন যে অন্য দেশ থেকে আসার ব্যাপারটিতে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত, যেহেতু এটা খুব দ্রুত এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে যাচ্ছে। এই ব্যাপারে কিন্তু আমরা তেমন কোনো ক্লিয়ার নির্দেশনা এখনো ওপেনলি দেখছি না। এক্স্যাক্টলি, এটা কিছুটা হয়েছে যে আমরা দেখেছি যে কোয়ারেন্টাইন ব্যবস্থাটা কিছুটা উন্নত করেছে, তারপরে 32টি দেশের সাথে ফ্লাইট বন্ধ করেছে। কিন্তু আসলে এই মুহূর্তে এক কথা আমি প্রসঙ্গক্রমে বলতে চাই যে লকডাউন যেটা আমরা এখন ইমপ্লিমেন্ট করলাম, সত্যি এর একটা প্রয়োজন ছিল। অন্তত ঢাকা সিটিতে ছিল, যেখানে হাইলি পপুলাস একটা সোসাইটিতে আমরা থাকি। কিন্তু এই লকডাউনটা কমপ্লিট লকডাউনের যে শাব্দিক অর্থ অথবা উন্নত দেশে লকডাউন যেভাবে ব্যবহৃত হয়, আমরা কিন্তু সেটা পারিনি। আর পারিনি বলেই আমাদের এই লকডাউনে খুব একটা ইফেক্ট আমরা পাবো, সেটা সে ব্যাপারে আমি মোটেও আশাবাদী নই। অবশ্যই আমরা দেখতে চাই বাকি আলাপগুলো আমরা একটা বিরতির পরে এসে করব। তিনজনই কথা বলবেন সে সময়, এবং দর্শক সাথে আছে আমি জামিল আহমেদ। আমাদের সাথে তিনজন অতিথি আলোচক আজকে সংযুক্ত, সুভাষ সিংহ রায়, ডক্টর সর্দার নাইম এবং ডক্টর হাসান মাহমুদ রেজা। আমরা একটু এই পর্যায়ে বেশ কিছু প্রসঙ্গ আলাপ হলো, একটু আবারও আলাপে নিয়ে আসতে চাই। সুভাষদা, আপনি ব্যক্তিগতভাবে যেহেতু ফার্মাসিস্ট এবং ঔষধ প্রশাসন, ঔষধ ব্যবস্থাপনার সাথে জড়িত, বিশেষ করে এখন যেই ভ্যাকসিন নিয়ে এতক্ষণ আলাপ হলো, এছাড়াও প্রচুর এই ঔষধ রিলেটেড আলোচনা কিন্তু গণমাধ্যমে আমরা দেখছি। সামগ্রিকভাবে এই ওষুধ ব্যবস্থাপনাটি কি পর্যায়ে আছে এখন? আমি সরাসরি বলি, সংক্রমণের লাগাম টানা যে খুব জরুরি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই বলছি, কিন্তু আমরা কতটুকু পদক্ষেপ সবাই মিলে নিচ্ছি এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং আমাদের যে সমন্বয়হীনতা নানান ক্ষেত্রে রয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের সার্থকতা, সফলতা অনেক রয়েছে, সে ব্যাপারে আজকে না কথা নাই বা বললাম। আমরা 18 দফা যে নির্দেশনাগুলো এসেছিল, তার আগে আমাদের যে গণটিকা প্রকল্প যখন চালু হয়েছে, তখন নানান ধরনের বিজ্ঞানসম্মত কথা বলবার অছিলায় অনেকে নানান ধরনের নেতিবাচক বক্তব্য রেখেছেন গণমাধ্যমে, এবং এই ভ্যাকসিন ঠিক মতো আসবে কিনা, এই ভ্যাকসিন ঠিক কিনা, নানান রকমের বক্তব্য এসেছে। এটা কিন্তু আমাদের অনেক ক্ষতি করেছে। আমি ওই যে নিউ ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন, যেটা প্রথম পর্যায়ে আমি উল্লেখ করেছিলাম, সেখানে আরেকটি তথ্য ওখানে উল্লেখ করা আছে, সেইটি আমি দর্শকদের সামনে উপস্থাপন করছি। তারা দেখিয়েছে যে আপনি যখন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আপনি টিকা, যেটা নাইম কিছুটা উল্লেখ করেছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী এর আগে 3 দফা নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনি টিকা নেন বা না নেন, আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আপনাকে এই যে পদক্ষেপগুলো স্বাস্থ্যবিধির, মাস্ক আপনাকে পরতেই হবে, মানুষ জড়ো হয় এমন জায়গায় থেকে আপনার এড়িয়ে থাকতে হবে,
এটাই সবচেয়ে বিজ্ঞানসম্মত বক্তব্য। সেটা অনেকে কিন্তু আমরা কিন্তু খেয়াল করি না, কিংবা খেয়াল করলেও এটা পালন করি না। যাই হোক, তাহলে টিকার ক্ষেত্রে তারা আরেকটি তথ্য দিয়েছে। তারা 3টি টিকা নিয়ে কাজ করেছে। একটি হচ্ছে ফাইজার এর টিকা, ফাইজার বায়োনটেকের টিকা, আর একটা মডার্নার টিকা, আর একটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। তারা বলছে 14 দিন পরে ফাইজারের টিকা 52% রোগ প্রতিরোধ করবে। আচ্ছা, তারা দেখিয়েছে। মডার্নার টিকা 14 দিন পরে, মানে প্রথম ডোজ নেওয়ার পরে 50.8% সেটা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে। আর অক্সফোর্ডের টিকা 64.1% রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। আচ্ছা, এবার তারা উল্লেখ করেছেন যখন সেকেন্ড ডোজ নেওয়া হবে তার 14 দিন কিংবা 21 দিন পর তারা যে তথ্যটি দিয়েছে যে ফাইজারের টিকা 95% হচ্ছে আপনার রোগ প্রতিরোধ করবে, মডার্নার টিকা 94%, আর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা 90%। এবং তারা এই জরিপটি এবং তারা এই তথ্যটি উপস্থাপন করেছে নিউ ইয়র্ক টাইমস, সেটা হাজার হাজার মানুষের উপরে তাদের জরিপ করে। তা আমি যে কথাটি আপনাকে বলেছিলাম যে ওই যে ডালাসের যে 8121 জনের উপরে যে কাজটি করেছিল, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের এখানে গবেষণা হওয়া প্রয়োজন। সেটা আমি এই আমাদের এখানে প্রসঙ্গে একটু ডক্টর আসতে সর্দার নাইম চাইছিলাম। এখানে আছেন, জি জি, এবং ডক্টর হাসান মাহমুদ রেজা, তিনি নিজেও একজন গবেষক। আমাদের গবেষণার জায়গাটা কিন্তু খুব শক্ত করতে হবে। জি, আমি একটু এই জায়গাতে একটু আমাদের ফিরে আসি। অনেক সক্ষমতা বেড়েছে। জি, যদি আমি গবেষণা ঠিক মতো না করি, পুরো ঢাকা শহর সর্দার নাইম মতন কয়েকজন লোককে দায়িত্ব দেওয়া হয়, আর এই পুরো ঢাকা শহর আপনি হসপিটাল তৈরি করে দেন, জি, আইসিইউ হাজার হাজার সেট করে দেন, এক্স্যাক্টলি। আমি এই জায়গাতে যদি একটু আমরা আসতে চাই সচেতন সুভাষ না দা। হই, জি, আমরা ওই আসল জায়গায় যেতে না পারি, তাহলে আমি সংক্রমণের সেটাই। লাগাম টেনে আমি দিতে পারবো। আমি সর্দার নাইম, ধন্যবাদ সুভাষ দা, বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনি নিয়ে আসলেন। সর্দার নাইম বলবেন, তার আগে একটু গবেষণা ক্ষেত্রে যেই তথ্যপত্রগুলো, বিশেষ করে আমরা কয়েকজনই আপনারা বেশ কিছু রেফারেন্স দিলেন বাইরের গবেষণা জরিপ, যেটা ডক্টর রেজা বলার চেষ্টা করেছেন যে আমরা অনুমান নিয়ে অনেক কিছু বলছি, কিন্তু আমাদের বেসিস হওয়া উচিত গবেষণা বা জরিপ বা অন্যান্য সায়েন্টিফিক বিভিন্ন কার্যক্রম। সেটি কিন্তু এই মুহূর্তেও বেশ ভ্যালিড এই আলোচনাটি। ডক্টর রেজা কি মনে করেন? না, ডেফিনেটলি আমরা যদি কমপ্লিট কোনো তথ্য জনগণকে জানাতে চাই, তাহলে সেটা গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল নিয়েই কথা বলতে হবে। তো সেটা আমরা সবসময় করি না বা করছি না। এই যে আজকে আলোচনার প্রথমেই যে প্রথম টিকা নেওয়ার পর কতজন রোগী অসুস্থ হলো, কতজন রোগী তার মধ্যে মারা গেল, কিংবা যারা টিকা নেয়নি তাদের মধ্যে কত পার্সেন্ট বেশি অসুস্থ হয়ে দ্রুত মারা যাচ্ছে, এই তথ্য কিন্তু আমাদের কাছে নাই। আমরা আমাদের পরিচিত লোকজনকে দেখে বলছি, কিংবা একজন ডাক্তার তার নিজের প্র্যাকটিস অভিজ্ঞতা থেকে বলছে, কিন্তু সামগ্রিকভাবে দেশের কোন হসপিটালে কতটা এই বিষয়গুলো ঘটছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। হয়তো এর জন্য কিছু অপেক্ষা করতে হবে, সেটাও ঠিক। আমরা দ্রুত একটা গবেষণা ফলাফল প্রকাশ করতে পারি না। আমার কথা হচ্ছে যে এই সমস্ত তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো তথ্য এই জন্য গুরুত্বপূর্ণ যে এর উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা কি হবে, কিংবা আমাদের প্রিভেন্টিভ যে কন্ট্রোলস গুলো আছে সেগুলো আমরা কিভাবে নিব, কোথায় নিব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যদি দেখেন যে এই করোনায় আক্রান্ত হয়ে যে পরিমাণ লোক হসপিটালে ভর্তি হচ্ছে কিংবা মারা যাচ্ছে, তার বেশিরভাগই কিন্তু শহর ভিত্তিক। আপনি এখনো দেখেন ঢাকা, চিটাগং, এই বড় সিটিগুলো বাদ দিলে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই সংখ্যা অনেক কম, এখনো পর্যন্ত অনেক কম। সুতরাং এই যে কম আছে, সেই কমটা আমরা যদি ধরে রাখতে চাই, তাহলে এখনই ওই সমস্ত এলাকাতে কি পদ্ধতি গ্রহণ করলে ফার্দার আর ইনফেকশন সেখানে বাড়বে না, অ্যানালিসিস গুলো প্রয়োজন হবে। আচ্ছা, তেমনি ঢাকাতেও বিশেষ ব্যবস্থা নিতে হবে। জি, ধন্যবাদ। আমি আমরা যে আলোচনাগুলো করছি, কথা বলবেন, আমি একটু যোগ করি। জি জি জি, গতকালকে যুগান্তর পত্রিকায় আমি অনলাইনে দেখলাম যে গুজরাটে তারা একটা প্রকল্প নিয়েছে, যারা টিকা নিবন্ধন করবেন এবং টিকা নেবেন তাদের পুরুষদের জন্য ব্লেন্ডার মেশিন এবং নারীদের জন্য নাক ফুলের ব্যবস্থা করেছেন। আচ্ছা, মানে এই যে নানান রকমের পদক্ষেপ, আমি এটা নিতে হবে বলছি না, জি জি, কিন্তু ওই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামকে আমি জোর দেওয়ার চেষ্টা করি। অবশ্যই অবশ্যই। সর্দার নাইম, আপনার কাছে ফিরে আসি। বিশেষ করে আপনি একটা পর্যায়ে কিন্তু ঢাকার দুটো হসপিটালের একটা স্ট্যাটিস্টিক তথ্যচিত্র আমাদের সামনে উল্লেখ করেছেন। আমরা এর আগেও দেখেছি যে করোনা কালে সম্মুখ সারির ফ্রন্টলাইনার যারা, তাদের মধ্যে চিকিৎসকরা প্রধান অন্যদের সাথে, তারা কতটা রিয়ালিটি ফেস করছে বা সেটি কিভাবে ঝুঁকিটি আপনারা ম্যানেজ করছেন? ধন্যবাদ।
ধন্যবাদ জামিল। অ্যাকচুয়ালি যে কথাটা বলছিলাম আমি, যে হ্যাঁ, সমন্বয়হীনতার কথা তো কিছু কিছু এসছে, অতীতেও এসছে। আপনাদের মনে আছে কিনা, গত বছর ঠিক মার্চ এপ্রিলে যখন কোভিড আমাদের দেশে আসলো, তখন কিন্তু সরকারের পক্ষ থেকেই প্রাইভেট সেক্টরকে একটু আলাদা করে রাখা হয়েছিল, আমাদেরকে টেস্ট করতেও পর্যন্ত দেওয়া হয় নাই। এবং এই নিয়ে মনে আছে, সুভাষ সিংহকে নিয়ে আমি বেশ কয়েকটা অনুষ্ঠানেও ছিলাম। আমরা বলেছিলাম যে আরটিপিসিআর টেস্ট সরকার একলাই করবেন, আইইডিসিআর একলাই করবেন, সেটা সম্ভব না এই দেশে। তবে পরবর্তীতে মে মাস নাগাদ মানে যেমন শুধু টেস্ট না, তারপর চিকিৎসার ব্যাপার, কতগুলো কোভিড ডেডিকেটেড ইনস্টিটিউট ছাড়া কেউ চিকিৎসা করতে পারবে না, কোভিড এর লক্ষণ দেখলে ওখানে পাঠাতে হবে, দুটো হসপিটাল দিয়ে সারা দেশের লোকের চিকিৎসা হবে। এই ব্যাপারটাও কিন্তু সেই মুহূর্তে আমাদের এক্সপেরিয়েন্সের অভাব থেকেই সম্ভবত পলিসি মেকার যারা তারা ভেবেছিলেন। পরবর্তীতে যখন দেখলেন যে না, যে দেশে প্রাইভেট সেক্টর 2/3 স্বাস্থ্য সেবা দেয়, সে দেশে প্রাইভেট সেক্টরকে দূরে রেখে কোভিড এর মধ্যে একটি প্যান্ডেমিক মোকাবেলা এত বড় জনগোষ্ঠীর এই বাংলাদেশ করতে পারবে না। সুতরাং যখন মে মাস থেকে, ঈদের পর থেকে, গত বছর রোজার ঈদের পর থেকে আমাদেরকে যখন পারমিশন দেওয়া হলো, তখন কিন্তু ওই হাহাকারটা চলে গেল। আমাদেরকে অনেক দিন বিভিন্ন ভাবেই নিগৃহীত হতে হয়েছিল ডাক্তারদেরকে, বিকজ ডাক্তারদেরকে একদিকে বলা হয়েছিল চিকিৎসা না করতে, আবার আরেকদিকে বলা হয়েছিল আমরা কেন চিকিৎসা করছি না, আমরা কোথায় পালিয়ে গেলাম। কিন্তু আমি এখন স্পষ্টভাবে বলতে চাই জামিল, আপনার মাধ্যমে দেশবাসীকে, এখন কিন্তু ডাক্তাররা মাঠে আছে, 100% মাঠে আছে। আমার ছোট্ট একটি হাসপাতাল, তাতে কিন্তু 6টি টিম দিনরাত কাজ করে যাচ্ছে এই কোভিড চিকিৎসার জন্য। আমি শুরু করেছিলাম 20 বেডের কোভিড বেড দিয়ে, সেটাকে এখন 40 বেড করেছি। ঠিক একইভাবে ল্যাব 60 বেড দিয়ে শুরু করে সেটা 80 বেড, 100 বেড করতে যাচ্ছে শিগগিরই। একটা ভালো দিক হলো, এবার পলিসি মেকাররা, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়, ডিজি সাহেব, সেক্রেটারি সাহেব, এবং ওনারা কিন্তু আমাদের সাথে পরপর দুটো মিটিং করে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে বেড বাড়ানোর জন্য। এটা একটা ভীষণ পজিটিভ দিক। এবং এই জন্যই কিন্তু আমরা 2000 বেড নিয়ে, প্রায় 2000 বেড নিয়ে প্রাইভেট সেক্টর ঢাকা শহরে যে কাজ শুরু করেছিল, এই 7 থেকে 10 দিনের মধ্যেই আপনারা 5000 বেডে আমরা উন্নীত করছি প্রাইভেট সেক্টরের সবগুলো হাসপাতাল। তো এই দিকটাতেই আমি বলছি। কিন্তু তারপরেও কিন্তু দেখুন, এখানে কিন্তু প্রাইভেট, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, নন কি বলে এটাকে, এনজিও অথবা স্বায়ত্তশাসিত, এইসব সেক্টরকে আলাদা করলে চলবে না। প্রাইভেট সেক্টরের ব্যাপারটি হলো যে এটি একটি সেবাদান প্রতিষ্ঠান হিসেবে এই সেক্টর কাজ করে। কিন্তু কেউ কেউ এটাকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ধরে নিয়ে যেভাবে আমাদেরকে ছোট করার চেষ্টা করা, ভালো মন্তব্য অনেককে করতে দেখা যায়, সেটা কিন্তু আমি ভীষণ ভাবে অবজেকশন দিই। আপনারা জানেন যে কোভিডের চিকিৎসা সব ক্ষেত্রেই কিন্তু অনেক অনেক বেশি খরচ বহন করতে হয়। সরকার বহন করে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়, কিন্তু প্রাইভেট সেক্টরে কিন্তু জনগণের পকেটের পয়সা দিয়েই তাদেরকে চিকিৎসা দিতে বাধ্য হয়। কারণ প্রাইভেট সেক্টর তো সেবামূলক প্রতিষ্ঠান বটে, কিন্তু চ্যারিটি না, এটাকে তো সেলফ সাস্টেনেবল হতে হয়। সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি একটা কথা বলি, সিরিয়াসলি বলি, সেটা হলো যে এই কোভিডের জন্য কিন্তু অনেক বেশি টেস্ট দরকার হয় না। এই যে কমপ্লিট ব্লাড টেস্ট, সিআরপি, ডিডাইমার, ফেরিটিন ইত্যাদি করে কিন্তু আরটিপিসিআর একটি টেস্ট করলেই আমরা একটা কোভিডের লেভেল বুঝে ফেলি। সুতরাং কিন্তু এই টেস্টগুলো করার জন্য আমাদের যে বেসিক নিডসটা হয়, আর সবচেয়ে বড় কথা, আইসিইউ পর্যন্ত যেতে হয় না ইন মোস্ট অফ দ্য কেসেস। যদি প্রপারলি অক্সিজেন দেওয়া যায় একটি জনগোষ্ঠী, এগুলো যেটা আপনি ডক্টর নাইম বললেন যে অনেকটা অভিজ্ঞতা আমরা কিছুটা অর্জন করেছি, এখন পলিসি রিফর্ম গুলো করাটাও সহজ হবে। এখানে এই পলিসিটাই দরকার। সরকার, বেসরকারি সবাই মিলে যদি একটা পলিসি গঠন করা হয়, এবং তিনজনের কাছ থেকে লাস্টে কিছু ক্লোজিং যুক্ত সুভাষ সিংহ রায়, ডক্টর সর্দারে নাইম এবং প্রফেসর হাসান মাহমুদ রেজা। আমরা মূলত তিনজনের কাছ থেকেই সংক্ষেপে 1 মিনিট করে একটু ক্লোজিং রিমার্কস শুনতে চাই, যে খুব সংক্ষেপে যে আগামী দিনের কিছু পয়েন্টস যদি করণীয় হিসেবে গুরুত্বপূর্ণ মনে করেন, সেক্ষেত্রে সর্দার নাইম আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ জামিল। আমি খুব সংক্ষেপে যদি দুটো রিকমেন্ডেশন আমি দিব, 2-3টা কথা। সেটা হলো যে এই কোভিডকে নিয়ে কিন্তু আমাদের বাঁচতে হবে আরো কয়েক বছর, অ্যাটলিস্ট 3-4 বছর পর্যন্ত কিন্তু কোভিড মোকাবেলা আমাদের করতে হতে পারে। স্বাস্থ্যবিধি তো আমাদের কঠোরভাবে মানতেই হবে। তার সাথে সাথে যেটা আমাদের দরকার, এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু আমরা এখনো জানি না, আমার সাথে একমত হবে রেজা এবং সুভাষ, যে
আমরা ফার্স্ট ডোজ নিয়েছি, সেকেন্ড ডোজ আমরা কালকে থেকে বা পরশু থেকে নেওয়া শুরু করব, এবং সেকেন্ড ডোজ নেওয়ার পরেও যে আমাদের ইমিউনিটি কতদিন থাকবে সেটা আমরা জানি না, সুতরাং বুস্টার ডোজও আমাদের লাগতে পারে। আচ্ছা। সুতরাং আমি বলবো পলিসি মেকারদেরকে যে প্রাইভেট সেক্টরকে, ঔষধ শিল্প যে প্রাইভেট সেক্টর, সুভাষ তো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এদেরকে ভ্যাকসিন তৈরিতে এখন থেকেই কিন্তু সামহাউ এনকারেজ করতে হবে, অথবা অ্যাটলিস্ট প্রাইভেট সেক্টরে ভ্যাকসিন আনার ব্যবস্থা করতে হবে। এটাও কিন্তু শুধুমাত্র গভর্নমেন্টকে দিয়ে হবে না, এই জিনিসটা আমি ক্লিয়ারলি বলছি। আমার বিনীত আবেদন গভর্নমেন্টের কাছে, প্রাইভেট সেক্টরকে ইনভলভ করেন ইন ভ্যাকসিন প্রোডাকশন, ইম্পোর্ট অ্যান্ড ভ্যাকসিন দেওয়ার। আমরা যদি ভ্যাকসিন দেই তাহলেই এই মানে মাত্র মাস 53 স্কেলে লক্ষ, মানুষের ডোর স্টেপে 17 পৌঁছে কোটি দেওয়ার জন্য। 53 লক্ষ দিয়ে হবে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমি শেষ করে দিচ্ছি। আর অ্যান্টিবডি টেস্টের ব্যাপারে আমি বলবো যে অ্যান্টিবডি টেস্টের ব্যাপারে একটি ডিসিশন নেওয়া উচিত, এবং আমার মনে হয় সময় এসছে অ্যান্টিবডি টেস্টও প্রাইভেট সেক্টরে অ্যালাউ করার, সো দ্যাট উই ক্যান অ্যাসেস যে আমাদের জি। কিরকম ভাবে অ্যান্টিবডি ডেভেলপ করছে এবং আমাদের সেফটিটা আমরা বুঝতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবকে আমি বলছি, জি। আমি আর কথা বাড়াবো না, সবাইকে বলছি স্বাস্থ্যবিধি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই, অবশ্যই নিজেকে আমাদের এবং নিজের প্রত্যেকের পরিবারের জন্য সবাইকে সেই অ্যাডভাইস এবং থাকবে। দেশের মানুষকে ধন্যবাদ safe ডক্টর সর্দার নাইম। আমি একটু ধন্যবাদ। প্রফেসর হাসান মাহমুদ রেজা আপনার কাছে যেতে চাই, লাস্টে কিছু ক্লোজিং বক্তব্য আপনার। জি জি, ধন্যবাদ। এখন মানুষের কিন্তু ভ্যাকসিন নেবার প্রতি আগ্রহ বেড়েছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন আমাদের কাছে নেই। দ্বিতীয় ডোজটা আমরা কমপ্লিট করতে পারবো কিছুটা, কিন্তু নতুন ডোজের জন্য বা নতুন পেশেন্টের জন্য আমাদের ভ্যাকসিন প্রকিউর করতে হবে। সেই জায়গাতে সরকারকে খুব জোরে সোরে কাজ করতে হবে, দ্রুত যেন আমরা ভ্যাকসিন পাই। আর এই মুহূর্তে যেহেতু রোগী বেড়ে গেছে, সংক্রমণ বেড়ে গেছে, আমরা দেখছি যে রোগীদেরকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি করছে, বিশেষ করে বাচ্চারা এবার আক্রান্ত হচ্ছে। আমি মনে করি সমস্ত হসপিটালগুলোর কাছে আমি অনুরোধ করতে যাই এই প্রোগ্রামের মাধ্যমে, তারা যদি তাদের কয়েকটা নাম্বার টেলিভিশন চ্যানেলগুলোকে দিয়ে দেয়, তাহলে তারা সবসময় সেটা স্ক্রলে দেখলে এটি একজন একটা গুরুত্বপূর্ণ পেশেন্ট কাজ বের হবে। হবার আগে ওই অবশ্যই, নাম্বারে অবশ্যই। ফোন করে আসতে পারে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শেষ করব। আমি খুব দ্রুত দু একটি কথা বলি, খুব দ্রুত। আপনি আমাদের আজকের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার অনেকখানি অগ্রগতি হয়েছে, আমরা অনেকখানি সক্ষম হয়েছি। করোনা ব্যবস্থাপনা আমরা যে সফল হয়েছি প্রথম ধাপে, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব সেটা কিন্তু তার বক্তব্যে বলে দিয়েছেন। কিন্তু আমাদের চলমান যে যে ধাক্কাটি, সে ধাক্কাটি সামাল দিতে গেলে সবাই মিলে কাজ করতে হবে। আপনি দেখেন এই যে হাই ফ্লো নেজাল ক্যানুলা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালের সেখানেও কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা নাই। শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর কাজ করবে না, গণপূর্ত মন্ত্রণালয়ের কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে। বাংলাদেশের 19টি জেলা শহরে এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা পালিত হচ্ছে না। আচ্ছা, সেখানে আইসিইউর অবকাঠামো তৈরি করা হয়নি। গত 8-9 মাসে কিন্তু এটা করে ফেলা উচিত ছিল। আমরা এই শেষ ব্যাপারগুলোকে করতে নজরদারি চাই। দিতে হবে। জি। আর যে সমস্ত জি। কাস্টমসে যারা কর্মরত আছেন তাদেরকে অনুরোধ করব, তাদেরকেও যেই ওষুধগুলো জি। সুইজারল্যান্ড থেকে আসছে, বাইরের থেকে আসছে, সেই ওষুধগুলো আজকের ছাড়ানোর ক্ষেত্রে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া নেওয়া হয়, এটি তারা যেন আমাদের ফাইল আবেদন থাকবে। এই মাথার থেকে এই মাথা যেন ঘুরে না বেড়ায়। ধন্যবাদ আজকে তিনজন আলোচককে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আশা করি আমরা ভবিষ্যতে আপনাদেরকে পাশে পাবো, এবং দর্শক যারা এতক্ষণ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ।